নমস্কার, সকলকে স্বাগত জানাই হাই নিউজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ফের বিতর্কে তন্ময় ভট্টাচার্য, সমাজ মাধ্যমে ভাইরাল সিপিএম নেতার অশালীন ছবি এবং চ্যাটের স্ক্রিনশট। ছাত্রীকে যৌন হেনস্থা, বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন লাগিয়ে মৃত ছাত্রী। গোটা ঘটনায় তৎপর ওড়িশা সরকার, গ্রেপ্তার অধ্যাপক। আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগ, বাংলাদেশে আটক সুন্দরবন এলাকার ৩৪ জন মৎস্যজীবী। বাজেয়াপ্ত করা হয় তাদের সঙ্গে থাকা দুটি ট্রলারও। রাশিয়ার শ্রমিক সংকট, অচলাবস্থা কাটাতে এবার ভারত থেকে ১০ লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার। আগামী ৫০ দিনে ইউক্রেনের সাথে যুদ্ধ না থামালে রাশিয়ার উপর চড়া হারে শুল্ক চাপাবে আমেরিকা, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছাত্রীকে যৌন হেনস্থা, বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন লাগিয়ে মৃত ছাত্রী। গোটা ঘটনায় তৎপর ওড়িশা সরকার, গ্রেফতার অধ্যাপক। ওড়িশায় অধ্যাপকের যৌন হেনস্থার বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন দিয়েছিলেন ছাত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হল তার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের বহু চেষ্টা সত্ত্বেও সোমবার রাতে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। এদিকে গোটা ঘটনায় নড়ে চড়ে বসেছে ওড়িশা সরকার। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে। দিন কয়েক আগেই কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। তবে সেই অভিযোগের ভিত্তিতে অন্তর্বর্তী তদন্তের কথা বলা হলেও কোনো রকম তৎপরতা দেখায়নি কলেজ কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে শনিবার বিকেলে নির্যাতিতা কলেজের অপর এক অধ্যাপকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে যান। দ্রুত বিচারের দাবিও জানান তিনি। অভিযোগ, তারপরে তিনি কলেজ ক্যাম্পাসের ভিতরে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। এমনকি তাকে বাঁচাতে ছুটে আসেন তার এক সহপাঠীও, কিন্তু ব্যর্থ হয় সেই প্রচেষ্টা। গোটা ঘটনাটি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ক্যাম্পাস চত্বরে। অগ্নিদগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, দেহের ৯৫% পুড়ে যাওয়ায় তরুণীর অবস্থা সংকটজনক। এদিকে গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রবিবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানায় তৃণমূলের তরফে এও বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্পর্কে একটা শব্দ খরচ করেনি। এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রহসন ছাড়া কিছুই নয়। বিতর্ক শুরু হতেই মুখ খোলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ছাত্রের উন্নত চিকিৎসায় যাতে কোনো রকম খামতি না হয় তার আশ্বাস এবং অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন। সেই মতো গ্রেফতার করা হয় অভিযুক্ত অধ্যাপককে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত সোমবার ওড়িশা সফরে এসে ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভুবনেশ্বর এইমসের বার্ন ইউনিটে গিয়ে ২০ বছর বয়সী ওই ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। যদিও সমস্ত চেষ্টা সত্ত্বেও হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে, সোমবার রাতেই মৃত্যু হয়েছে নির্যাতিতার। হাই নিউজ নেটওয়ার্ক। যৌন হেনস্থার বিচার চেয়ে গায়ে আগুন দেওয়া ছাত্রীর মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে ওড়িশা। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্ত অধ্যাপককে। অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে পথে নেমেছে একাধিক রাজনৈতিক দল। আগামী ১৭ জুলাই ৮টি দল একসঙ্গে মিলে রাজ্য জুড়ে ওড়িশা বন্ধ ডেকেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও গোটা ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মতো একাধিক দাবিতে বন্ধের ডাক দিয়েছে সিপিএম, বিজেডি, কংগ্রেস সহ ৮টি দল। গোটা ঘটনাটিকে প্রাতিষ্ঠানিক হত্যা বলে তোপ দেগেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আগামী ৫০ দিনে ইউক্রেনের সাথে যুদ্ধ না থামালে রাশিয়ার উপর চড়া হারে শুল্ক চাপাবে আমেরিকা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানো নিয়ে রাশিয়াকে অনেক দিন ধরেই বলা হচ্ছে। আগামী ৫০ দিনের মধ্যে পুতিন যদি সংঘর্ষ বিরতিতে রাজি না হয়, তাহলে রাশিয়ার ওপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে আমেরিকা। রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনকে ইতিমধ্যেই অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল দেওয়ার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে টালবাহানায় পুতিনকে তোপ দেগে তার বার্তা। রুশ প্রেসিডেন্ট পুতিন দিনের বেলায় ভালো ভালো কথা বলেন, আর রাত নামলেই বোমাবাজি শুরু হয়ে যায়।
প্রসঙ্গত আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার পুতিনের সঙ্গে ফোনালাপ ও আধিকারিক পর্যায়ের বৈঠকও হয়েছে এই ইস্যুতে। তবে প্রতিবারই পুতিনের তরফে সদর্থক বার্তা দেওয়া হলেও যুদ্ধ থামেনি, বরং দিনে দিনে হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে মস্কো। ফলে বিশ্ব শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরা ট্রাম্পের গলার কাটা এখন রাশিয়া। সম্প্রতি সাংবাদিক বৈঠকে এই ইস্যুতেই সুর চড়ান মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য অনেক চেষ্টা করেছেন তিনি, তবে পুতিনের মানসিকতা তাকে হতাশ করেছে। এই পরিস্থিতিতে রাশিয়াকে আবার শুল্কবানের হুমকি দিলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। কাউকেই প্রায় বিশ্বাস করেন না ডোনাল্ড ট্রাম্প, নিজের মুখে সে কথা জানিয়েও দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে একটি সাক্ষাৎকার দেন তিনি। ওই সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে আরও একবার নিজের হতাশার কথা জানান তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রশ্নকর্তা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, আপনি কি পুতিনকে বিশ্বাস করেন? একটু সময় নিয়ে ট্রাম্প বলেন, সত্যি কথা বলতে আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না। নিজের মন্তব্যেরও ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে 4 বার তার সঙ্গে পুতিনের বোঝাপড়া প্রায় হয়ে গিয়েছিল। ট্রাম্প নিজে অন্তত এই বোঝাপড়ার বিষয়ে আশাবাদী ছিলেন, কিন্তু তারপরেও যেভাবে ইউক্রেনের রাজধানী কিভের হাসপাতাল বা স্পর্শকাতর এলাকাগুলিতে রুশ সেনা হামলা চালিয়ে যাচ্ছে, তাতে পুতিনের ওপর হতাশ ট্রাম্প। সোমবার বিবিসিকে টেলিফোনে সাক্ষাৎকার দেওয়ার আগে হোয়াইট হাউস থেকে ট্রাম্প জানিয়ে দেন, ইউক্রেনের সঙ্গে 50 দিনের মধ্যে সমঝোতায় না এলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধুদের ওপর 100% শুল্ক চাপালেন। সরাসরি মস্কোকে নিশানা না করলেও ট্রাম্প আদতে রাশিয়াকে ভাতে মারার হুঁশিয়ারি দিয়ে রাখলেন বলেই মনে করা হচ্ছে। যেহেতু ভারত রাশিয়া থেকে তাদের আমদানির 80% নিয়ে আসে, তাই ট্রাম্পের হুঁশিয়ারিতে বিপদে পড়তে পারে নয়াদিল্লিও। সোমবারই আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রাটের সঙ্গে বৈঠক করেন। সেখানে 3 বছর ধরে চলে আসা রুশ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয় তাদের। নেটোর সদস্য দেশগুলির মাধ্যমে ইউক্রেনকে আরও বেশি করে উন্নত অস্ত্র পাঠানোর কথাও ঘোষণা করেন তিনি। ট্রাম্প বলেন, আমরা চাই ইউক্রেন যা করতে চাইছে তা যেন করতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। মাস তিনেকের বিরতির পরে আবার সিরিয়ায় হামলা চালালো ইসরায়েলি সেনা। ঘটনাচক্রে আবার সেই সুন্নি কট্টরপন্থী শাসক গোষ্ঠী এবং সংখ্যালঘু দ্রুজ মিলিশিয়ারা বাহিনীর সংঘর্ষ ঘটে। দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত 40 জন নিহত হয়েছেন। মাস তিনেকের বিরতির পর আবার সিরিয়ায় হামলা চালালো ইসরায়েলি সেনা। ঘটনাচক্রে আবার সেই সুন্নি কট্টরপন্থী শাসক গোষ্ঠী এবং সংখ্যালঘু দ্রুজ মিলিশিয়া বাহিনীর সংঘর্ষের আবহে দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে সুন্নি ইসলামপন্থী বেদুইন সশস্ত্র বাহিনী এবং দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর জনবসতিতে হামলা চালায়। প্রত্যাঘাত করেন দ্রুজ যোদ্ধারাও। দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত 40 জন নিহত হয়েছে। এই আবহে সোমবার সুন্নি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে মে মাসের গোড়ায় সুন্নি দ্রুজ সংঘর্ষের সময় সিরিয়ায় হানা দিয়েছিল ইসরায়েলি সেনা। সেই সময় বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার জানিয়েছিল, সংখ্যালঘু দ্রুজদের রক্ষার উদ্দেশ্যে এই পদক্ষেপ। সিরিয়ায় বসবাসকারী একটি সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী হিসেবে পরিচিত দ্রুজ। ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে নিজেদের দাবি করেন, কিন্তু অতীতে আল কায়দা, আইএস সহ বিভিন্ন কট্টরপন্থী ইসলামী সংগঠনের নিশানা হয়েছে দ্রুজ জনগোষ্ঠী। সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে এই ধর্মীয় গোষ্ঠীর মানুষের বসবাস। তবে দ্রুজদের রক্ষার অজুহাত দেওয়া হলেও সামরিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, প্রতিবেশী দেশে গৃহযুদ্ধ এবং ক্ষমতার পালা বদলের জেরে অনিশ্চয়তার সুযোগের সদ্ব্যবহার করতে সক্রিয় হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার। গত ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ধারাবাহিক হামলা চালিয়েছিল ইসরায়েল। গোলান মালভূমির সিরিয়ার দিকে থাকা বাফার জোনের দখল নিয়ে ইসরায়েলি সেনা পৌঁছে গিয়েছিল মাউন্ট হেরমনের কাছে। অন্যদিকে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সহযোগী জৈশ আল ইজ্জার যৌথ বাহিনীর রাজধানী দামাস্কাস দখলের পরে শিয়া শাসক আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার জামানায় শিয়াদের পাশাপাশি সংখ্যালঘু দ্রুজ এবং কুর্দ জনগোষ্ঠীর উপরে সুন্নি সশস্ত্র বাহিনীর হামলার অভিযোগ উঠেছে ধারাবাহিকভাবে। হাই নিউজ নেটওয়ার্ক।
মঙ্গলবার সকালে জয়শঙ্কর শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। চীন প্রভাবিত রাষ্ট্রজোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছেন জয়শঙ্কর। বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চীন প্রভাবিত রাষ্ট্র জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছেন। এসসিও গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলি বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। মঙ্গলবার সকালে জয়শঙ্কর জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। জয়শঙ্কর জানিয়েছেন, জিনপিংকে তিনি ভারত চীন দ্বিপাক্ষিক বোঝাপড়া অগ্রগতির বিষয় জানিয়েছেন। চীনের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জয়শঙ্কর লেখেন, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়েছি। সম্প্রতি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয়ে প্রেসিডেন্ট শিকে অবহিত করেছি। সোমবারই চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং এর সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী। সেই বৈঠকে পারস্পরিক আলোচনা বৃদ্ধির ওপর জোর দেওয়ার কথা বলে দুপক্ষই। 2024 অক্টোবর মাসে কাজানে প্রধানমন্ত্রী মোদী এবং জিনপিং এর মধ্যে ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে যে আলোচনা হয়েছিল তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন জয়শঙ্কর এবং হ্যান ঝেং। এই সফরেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জয়শঙ্করের। সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে ভারত এবং চীনের সেনা অনেকটা সরে এলেও দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ পুরোপুরি কাটেনি বলেই মনে করছে ভূ রাজনৈতিক পর্যবেক্ষকেরা। অপারেশন সিন্দুরের সময় সরাসরি পাকিস্তানকে সাহায্য করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। তাছাড়া তিব্বতী বৌদ্ধ ধর্মের গুরু দলাই লামার উত্তরাধিকার নিয়ে চীন যেভাবে প্রায় প্রতিদিনই হুঁশিয়ারি দিচ্ছে, তাতে নয়াদিল্লি বেজিং সম্পর্কের ফের অবনতি হতে পারে বলেই আশঙ্কা অনেকের। জয়শঙ্করের চীন সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ে নিচ্ছে ছোট বিরতি।